প্রিয় শিক্ষার্থীরা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো আর বাড়িতে নিরাপদে আছো। আমরা এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠদান দেওয়ার চেষ্টা করছি। তো আমি আশা রাখবো তোমরাও শতভাগ চেষ্টা করবে নিয়মিত ক্লাস দেখার এবং রেগুলার হোমওয়ার্ক জমা দেওয়ার। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করেছিলাম, রাইট ফর্মস অফ দ্য ভার্ব। তো আমরা বিভিন্ন টেকনিক্স ফলো করে শেখার চেষ্টা করছি একটু ডিফারেন্ট ওয়েতে, কীভাবে আমরা এটা দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে পারি। তাহলে চলো আমি আজকে কিছু অংশ তোমাদের করে দেখাবো। যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই ওই ক্লাসটি আগে দেখবে এবং তারপর আজকে সেকেন্ড ক্লাসটি দেখবে, কারণ ক্লাসের একটা সামঞ্জস্য থাকে। তুমি একটা ক্লাস মিস করলে পরবর্তী ক্লাস অত ভালো বোঝা যায় না। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমি শুরু করতে যাচ্ছি আমার আজকের ক্লাস, রাইট ফর্ম অফ দ্য ভার্ব। আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে সহজেই দেখলে চিনতে পারবো। আজকে আমি তোমাদের দেখাবো কিছু শব্দ দেওয়া থাকবে একটি সেন্টেন্সের মধ্যে, এবং যে শব্দগুলো দেখে আমি খুব সহজেই বুঝতে পারবো যে এটি হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে চলো আমরা সেই টেকনিক্সটি আজকে দেখবো, এবং আমি আশা রাখবো সব শিক্ষার্থী তোমরা খাতায় নোট ডাউন রাখবে। দেখো নিচে শব্দগুলো থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। এখন সেই শব্দগুলো কি আমরা অনেকেই জানি বা অনেকেই শিখেছি, কিছু কিছু হয়তো ভুলে যায়। তো ভুলে না যাও সেই টেকনিক্সটা আজকে দেখাবো। দেখো একদম ইজি, একটু জাস্ট খেয়াল করো। ইয়া, লো, লা, লা। আমি একটি ওয়ার্ড লিখেছি, এটা কোনো ওয়ার্ড না, কারণ এর কোনো মিনিং নেই। আমরা জানি ওয়ার্ড হতে গেলে মিনিং থাকতে হয়। এটা জাস্ট আমি প্রত্যেকটা অ্যালফাবেট দিয়ে আমি কিছু শব্দ দেখাবো, সেই শব্দগুলোই আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে ওয়াই ফর হচ্ছে ইয়েস্টারডে, এ ফর অলরেডি, সরি এ ফর এগো, এ ফর এগো, এলো ফর হচ্ছে লং এগো, লং টাইম, লং এগো। এরপর হচ্ছে এলে, লা ফর লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, আর লা ফর শুধুমাত্র যদি লাস্ট থাকে এরকম। তাহলে দেখো এই শব্দগুলো যদি থাকে আমরা ইজিলি বলতে পারবো যে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াই ফর ইয়েস্টারডে, এ ফর এগো, এগো মানে হচ্ছে পূর্বে, যেহেতু আগের ঘটনা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। লো ফর এখানে লং এগো, লং টাইম, লং এগো। তারপরে এলে ফর হচ্ছে লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, আর এলে ফর লাস্ট। তাহলে দেখো আমি এগো শব্দের অর্থটি একটু লিখে দিচ্ছি। এগো শব্দের অর্থ হচ্ছে পূর্বে। তাহলে আমরা যদি কোনো বাক্যে এই শব্দগুলো দেখি আমরা খুব সহজে চিনতে পারবো যে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং আমরা জানি যখনই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে তখন ভার্বের কোন ফর্মটি বসবে? ভার্বের পাস্ট ফর্মটি বসবে।
তাহলে এখানে আমি একটু সংক্ষেপে লিখে দিই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা। সাবজেক্ট প্লাস ভার্বে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? পাস্ট ফর্মের সংক্ষিপ্ত রূপকে বলে V2। তোমরা দেখবে যে ডিকশনারিতে অথবা কিছু কিছু গ্রামার বইতে V2 ও লেখা থাকে, তার মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে যেমন দেখো একদম ইজি, যেটা আমরা সবসময় বলি, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এখন এই টেন্সটা আমি আমার গত ক্লাসেও বলেছি যে এই টেন্সের সঙ্গে রাইট ফর্ম অফ দি ভার্বের সম্পর্ক হচ্ছে আমাদের ভার্বের সঠিক রূপটা ব্যবহার করতে হবে। তো এখানেও কিন্তু দেখো টেন্সের স্ট্রাকচারেও কিন্তু ভার্বের এক একটা টেন্সে এক এক রকমের ফর্ম আসছে, তাই না? পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করছি, এ কারণেই রাইট ফর্ম অফ দি ভার্বের ভিতরে এই রুলস গুলো চলে আসছে। তো দেখো তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, ভার্বের 3টি ফর্ম খুব ভালোভাবে জানতে হবে বানান সহ। কারণ ভার্বের 3টি ফর্ম তুমি যদি না জানো, তুমি প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যায় পড়বে। টেন্স বলো, যে কোনো গ্রামার বলো, যে কোনো রাইটিং এর ক্ষেত্রে বলো, ভয়েস, ন্যারেশন, সব জায়গায় সমস্যায় পড়তে হবে। আমার শিক্ষার্থীদের আমি অনুরোধ করব, যে কোনো গ্রামার বইতেই ভার্বের 3টি ফর্ম দেওয়া আছে। তো মেইন কিছু কিছু ভার্বের 3টি ফর্ম তোমরা অবশ্যই শিখে রাখবে। এবার দেখো আমি তোমাদের দেখাবো যে কখন আমাদের ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম কখন ব্যবহার করে থাকি। মানে হচ্ছে কি, ভার্বের V3 ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কোনটা বলো তো? পাস্ট পার্টিসিপল ফর্ম ফর্মের ব্যবহার কখন কখন পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার হয় সেটা একটু দেখবো। আমরা জানি যে পারফেক্ট টেন্সে, তাই না, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক বা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট, পারফেক্ট টেন্সে সবসময় জন্য কি হয়, ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তার মানে এটাকে সংক্ষেপে বলবো V3 ফর্ম, তাই না, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সেটা আমরা কোন কোন ওয়ার্ড দেখলে খুব ইজি ভাবে বুঝতে পারবো যেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, একটু খেয়াল করো। এখানে দেখো আমি এখানে একটু লিখছি, প্রত্যেকটার অ্যালফাবেট, ফার্স্ট অ্যালফাবেট দিয়ে লিখছি। এগুলোর আসলে কোনো মিনিং নাই, জাস্ট মনে রাখার জন্য। দেখো এখানে যে ফর হচ্ছে জাস্ট। জাস্ট যদি থাকে কোনো সেন্টেন্সের ভিতরে, সেখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তারপরে দেখো যে দিয়ে জাস্ট নাও, জাস্ট নাও। তারপরে হচ্ছে এ দিয়ে অলরেডি, অলরেডি। এল দিয়ে লেটলি, ই দিয়ে এভার, আর দিয়ে রিসেন্টলি, এস ফর স্টিল। ঠিক আছে, তার মানে এই ওয়ার্ডগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। যেন আমি লিখেছি যে পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার, ঠিক আছে, এবং পাস্ট পার্টিসিপল ফর্মের সংক্ষিপ্ত রূপ হচ্ছে V3। তাহলে দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো যে ফর হচ্ছে জাস্ট, এটা জাস্ট মনে রাখার টেকনিক্স, এভাবেই মনে রাখতে হবে, এরকম কোনো কথা নেই। আমি জাস্ট একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার থেকে অনেক বেশি মেধাবী, অনেক বেশি আপ টু ডেট। আমি তোমরা তোমাদের মতো করে টেকনিক্স তৈরি করতে পারো, জাস্ট তোমাকে মনে রাখতে হবে। এখন সেটা তুমি কিভাবে মনে রাখবে এটা তোমার ব্যাপার, তুমি এটাই ফলো করতে হবে এমনটি নয়। তুমি তোমার মতো কবিতা লিখতে পারো, তুমি তোমার মতো ওয়ার্ড সাজাতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে যে ফর জাস্ট,
J for just now, A for already, L for lately, E for ever, R for recently, S for still. Still মানে কি এখনো পর্যন্ত। আমি যদি বলি I still remember her, আমি এখনো পর্যন্ত তাকে মনে করি। স্টিল হচ্ছে এখনো পর্যন্ত। দেখো এখনো, ঠিক আছে, এখনো বা এখনো পর্যন্ত। লেটলি শব্দের অর্থ হচ্ছে সম্প্রতি। লেটলি খুব সুন্দর একটা শব্দ, আমরা সাধারণত রিসেন্টলি বেশি ব্যবহার করে থাকি, বাট তুমি যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এ লেটলি শব্দটা ব্যবহার করো তাহলে তোমার লেখাটা আরো বেশি স্ট্যান্ডার্ড হবে। সবসময়ের জন্য আমরা বেশি বেশি শব্দের অর্থ শিখব। তো দেখো এখানে লেটলি হচ্ছে সম্প্রতি, রিসেন্টলি মানেও সম্প্রতি। এবার আমরা দেখব যে কি কি শব্দ থাকলে সাধারণত ভার্বের সঙ্গে আইএনজি হয়। ভার্বের সঙ্গে কি হয়? আইএনজি হয়। এবং ভার্বের সঙ্গে আইএনজি কোন টেন্সে হয়? কন্টিনিউয়াস টেন্সে হয়। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক অথবা ফিউচার কন্টিনিউয়াস হোক। কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সঙ্গে একটা আইএনজি, তাই না? দেখো ভার্বের সাথে আমি একটু মুছে দিচ্ছি, ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বের সাথে আইএনজি হয় কখন? যখন কি কি থাকে দেখো তো, নাও থাকে, তাই না? যে I am eating now, I am listening music now, I am watching my online class now. তো নাও থাকবে। এতে হচ্ছে at present, তাই না? at present, এই মুহূর্তে বা বর্তমানে, এখন। এতে হচ্ছে at this moment, at this moment, তাই না? আর হচ্ছে কি right now, আর ফর রাইট নাও। তাহলে এই শব্দগুলো যদি থাকে আমরা সেক্ষেত্রে ভার্বের সঙ্গে একটা আইএনজি বসাবো। তো এটা তোমার রাইট ফর্ম অফ দ্য ভার্বের নিয়মের ভিতরে আছে। আবার আমরা জানি এই শব্দগুলো কোন টেন্সে ব্যবহৃত হয় বলো তো? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রত্যেকটা দেখো আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি কিছু, যে আমি যেমন বলেছি তোমাদের I am singing a song at this moment, যে আমি এই মুহূর্তে একটি গান শুনছি। I am singing a song at this moment, আমি এই মুহূর্তে একটি গান শুনছি। বাবা শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে আমার অনলাইন ক্লাস দেখছে ধৈর্য সহকারে, তাহলে my students are watching online classes at this moment. ঠিক আছে, এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। তাহলে কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি হবে। এটাই হচ্ছে ভার্বের সঠিক ফর্ম। রাইট ফর্ম অফ দ্য ভার্ব হচ্ছে ভার্বের সঠিক ফর্ম। ভার্বের অনেকগুলো ফর্ম হয়, অনেকগুলো রূপ হয়। ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো সবগুলোই হচ্ছে ভার্বের বিভিন্ন রূপ। সেই সঠিক রূপটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে হবে। তার জন্য আমাকে কিছু টেকনিক্স ফলো করতে হবে, কিছু রুলস জানতে হবে। তাহলে এইটা হচ্ছে একটা বিষয় যে ভার্বের সাথে কখন আইএনজি হয়। এবার দেখো আমি বলেছি যে আমি হচ্ছে
শুরুতে সহজ রুলস গুলো দিয়ে শুরু করব, আস্তে আস্তে আমরা গভীরে যাব, আরো ডিটেলসে যাব। তো মেইন মোটামুটি যে সহজ রুলস গুলো আমার মোটামুটি দেখানো হয়ে গেছে। আর একটা আমি একটু দেখাবো যে ডিড এর ব্যবহার, যেটা গত ক্লাসে আমি দেখাইনি। গত ক্লাসে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা হয়েছে যে কখন আমি ডিড নট ব্যবহার করব এবং কখন ডিড ব্যবহার করব। এটা তোমরা জানো, তারপরও আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে। যে মনে করো পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি আমি কোনো কিছু নাবোধক বাক্য তৈরি করি, তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে নাবোধক বাক্যে কি হবে দেখো, নাবোধক বাক্যে আমি ব্যবহার করব অলওয়েজ ডিড নট। কি হবে? ডিড নট। তাহলে এবার আমি উদাহরণ দিয়ে বোঝাই। যেমন মনে করো আই ডিড নট গো টু মার্কেট ইয়েস্টারডে। যে আমি গতকাল আমি গতকাল মার্কেটে যাইনি, তাই না? তো এখানে দেখো আমি ডিড দিয়েছি, ডিড নট দিয়েছি। আমরা যখন ছোটবেলায় তোমরা যখন নিচের ক্লাসে ডাবলএস কোশ্চেন করেছো, তখনও তোমরা জানো যে ডাবলএস কোশ্চেনও কিন্তু ডিড দিয়ে প্রশ্ন করা হয়। আমি প্রশ্ন একটু পরে যাচ্ছি, আগে নেগেটিভে যাচ্ছি। তাহলে এখানে যখন আমি ডিড নট দিয়েছি, তখন এখানে ভার্বের কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কখনো ভার্বের পাস্ট ফর্ম আবার আসবে না, কারণ আমি ডিড একবার নিয়েছি। ডিডের কারণে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। I did not go to market yesterday. আমি গতকাল স্কুলে যাইনি। তারপর তুমি যদি বলো কোনো প্রশ্ন, এটাকেই আমি প্রশ্ন করব যে তুমি কি গতকাল মার্কেটে গিয়েছিলে? তাহলে যেমন সেটা কিভাবে হবে? প্রশ্ন করার ক্ষেত্রে ডু হবে। প্রশ্ন করার ক্ষেত্রে ডিড হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে। আমি পাস্ট টেন্সের নাবোধক এবং পাস্ট টেন্সে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করছি। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম প্রেজেন্ট টেন্সে কি করে প্রশ্ন করতে হয় এবং কি করে নাবোধক বাক্য তৈরি করতে হয়। এটা কিন্তু হাইলাইটেড, এটা খেয়াল রাখবো। এটা শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে যেটা আমি আলোচনা করছি। তো ডিড হবে কখন? যখন আমি কোনো অতীতের প্রশ্ন করব যে তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, তুমি কি ওই কাজটি করেছিলে, তোমার সাথে কি আমার দেখা হয়েছিল, এ ধরনের প্রশ্ন করলে আমি ডিড দিয়ে করতে পারি। যেমন দেখো, ডিড আই মিট ইউ, ডিড আই মিট ইউ লাস্ট ডে। দেখো আমরা সবসময়ের জন্য একটু ভ্যারিয়েশন আনবো। মনে করো আমি প্রত্যেকটা বাক্য যদি ইয়েস্টারডে দিয়ে করি, আমি সবসময় কি করব? সমার্থক শব্দ বের করবো। হ্যাঁ, লাস্ট ডে মানেও কিন্তু গতকাল, গতদিন। কিন্তু তুমি প্রত্যেকটা বাক্যে যদি একই কথা, একই ওয়ার্ড বারবার ব্যবহার করো, তোমার কিন্তু লেখার মানটা কমে যাবে। তো এই জন্য আমরা কি করবো? সবসময়ের জন্য সিনোনিম শর্টটা ব্যবহার করার চেষ্টা করবো, একই ওয়ার্ড বারবার না দিয়ে। যেমন দেখো আমি এখানে লাস্ট ডে ব্যবহার করেছি। এখানে দেখো আমি লাস্ট ডে ব্যবহার করেছি, ইয়েস্টারডে না দিয়ে লিখেছি লাস্ট ডে, মানে গতকাল। তাহলে আমি বলেছি যে ডিড আই মিট ইউ লাস্ট ডে, আমি কি তোমার সাথে গতকাল দেখা করেছিলাম? তাহলে এই হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য এবং নাবোধক বাক্য। এবার আমরা চলে যাব অন্য ভিন্ন কিছু রুলসে। এবার আমি একটা রুলসে যাব, যেটা হচ্ছে
নো সোনার আগে আমি স্ট্রাকচারে যাব, আমি তারপরে আস্তে আস্তে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব, একটু ধৈর্য সহকারে খেয়াল করো। আমাকে ফার্স্ট যেটা মনে করতে হবে যে নো সোনার যদি থাকে, নো সোনার হেড যদি থাকে, এখানে হবে দেন। কি হবে? এই সাইডে হবে দেন। নো সোনার হেড থাকলে বাকি অংশে হবে দেন। এরপর আমি আরেকটা মনে রাখবো যে হার্ডলি হেড যদি থাকে, হার্ডলি হেড যদি থাকে, তাহলে হার্ডলি হেডের পরিবর্তে এখানে হবে হার্ডলি হেড হোয়েন। হার্ডলি হেড থাকলে কি হবে? হোয়েন হবে। এখন এখানে হচ্ছে হোয়েনও হতে পারে, বিফোরও হতে পারে, মানে এক একটা গ্রামার বইতে এক এক ভাবে প্রেজেন্ট করা আছে। তুমি যেটা ইউজ করো বোথার পারে, তুমি এখানে হার্ডলি হেড হোয়েন বা হার্ডলি হেড বিফোরও দিতে পারো। আর একটা আছে স্কার্সলি হেড, স্কার্সলি এস সি আর সি ই এল ওয়াই, স্কার্সলি হেড, স্কার্সলি হেড হোয়েন। এখানে দেখো স্কার্সলি হ্যাড হোয়েন এভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখন কথা হচ্ছে এই যে অর্ধেক অর্ধেক অংশ দিয়েছি, তোমাদের মনে হয়তো প্রশ্ন আসছে আসলে এগুলো কি, আমি কেন এভাবে লিখলাম। এটা হচ্ছে আমাদের মেইন মনে রাখার জায়গাটা, এই জায়গাটা। এটা থাকলে এটা হয়, এটা থাকলে এটা হবে, আর এটা থাকলে এটা হবে। এখন এইগুলো কখন ব্যবহার করা হয় এবং এগুলোর অর্থটা আসলে কি? মনে করো দুইটা কাজ একসঙ্গে হলো, সেটা কিরকম? আকাশে খুব মেঘ করেছে, তোমাকে বাসায় যেতে হবে, তুমি এখন স্কুলে আছো, ছুটি হওয়ার আগ মুহূর্তে। তো তুমি এভাবে বলতে পারো যে আমি বাসার উদ্দেশ্যে রওনা হতে না হতেই বৃষ্টি পড়া শুরু করলো। মানে এরকম যদি হয় যে একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ আরম্ভ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার তিনটি ব্যবহার করে বাক্য গঠন করি। সেক্ষেত্রে তুমি তিনটারই একই অর্থ, বাট হচ্ছে মানে স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। যেমন নো সোনার হ্যাড থাকলে দেন হবে, হার্ডলি হ্যাড থাকলে আমার হোয়েন হবে, আর স্কার্সলি হ্যাড থাকলে আমার হোয়েন হবে। এখানে হোয়েন বা বিফোর বোথ আর কারেক্ট। তো দেখো এখন আমি একটি বাক্য লিখবো, বা এরকমও বলতে পারো যে চোরকে দেখা মানে পুলিশকে দেখা মাত্রই চোর দৌড়ে পালালো। কোনো কাজ করতে না করতে আর একটা কাজ করে ফেলালো। তুমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিলে। তো এই ধরনের বাক্য যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই তিনটে স্ট্রাকচার ফলো করে করতে হবে। এখন আমার পরীক্ষায় আমাকে তিনটে স্ট্রাকচারে জানতে হবে, কারণ এই জায়গাটা একটা কারেকশন থেকে থাকে, মানে বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে বিভিন্ন ক্লাসে। তো আমি চাইবো যে আমার শিক্ষার্থীদেরকে আমি এমনভাবে শিখাই যে আমার শিক্ষার্থীরা এই রুলসটা যে কোনো ট্রান্সলেশন করার ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংও ব্যবহার করতে পারবে, আবার পরীক্ষায় যেভাবেই আসুক না কেন, রাইট ফর্ম অফ দি ভার্ব আকারে আসুক অথবা কনজাংশনের ব্যবহার আকারে আসুক, যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন আনসার করে আসতে পারবে। আমরা এভাবেই শিখবো। তাহলে চলো আমি একটি বাক্য গঠন করে দেখাই। No sooner had he called me then I woke up. এখন এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আমরা জানি হ্যাড এর পরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, কারণ এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। মনে আছে? পাস্ট পারফেক্ট টেন্স টেন্স কিন্তু সব জায়গায় কাজে লাগবে। এখানে হচ্ছে হ্যাড এর পরে হচ্ছে কি ভার্বের V3 ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পরের যে অংশ, পরের যে সেন্টেন্সটি থাকবে সেটি অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্স। এটি অলওয়েজ এই সাইডে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ইনডিফিনিট টেন্স। এটা মনে রাখতে হবে। এটাও একই, হার্ডলি হ্যাডের এখানে V3 ফর্ম হবে, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানেও হার্ডলি হ্যাড প্লাস এখানে V3 ভার্বের
এখানেও past indefinite tense। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা বলি না যে মনে করো তুমি খুব ঘুমিয়ে আছো, তোমাকে কেউ ডাকছে, তোমার স্কুলে টাইম হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তো বলছে যে তখন তুমি বললা যে আমাকে তাকে ডাকা মাত্রই সে ঘুম থেকে উঠে গেল। একটা কাজ করা মাত্রই আর একটা কাজ যদি শুরু হয়, বা একটা কাজ শেষ হতে না হতেই যদি আর একটা কাজ শুরু হয়, আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। এবং এই একই বাক্য তুমি তিনটে স্ট্রাকচারে ফেলতে পারো। দেখো আমি একই সেন্টেন্স দিয়ে দেখাই। যদি আমি হার্ডলি হ্যাড দিয়ে করি, হার্ডলি হ্যাড হি কলড মি, এখানে হবে এই যে অংশটা আমি যেটা বলেছি মিডিল অংশটা, এখানে when I woke up, সেম মিনিং এর কোনো চেঞ্জ নাই, একদম একই মিনিং। scarcely had he called me when I woke up। দেখো এই সাইডে past indefinite tense, এই সাইডে past indefinite tense এবং এই পাশে past perfect tense আছে। এবং এই যে মাঝখানে যে মিডল জায়গাটা আমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, প্রয়োজনে আমি এই টেন্স নিয়ে আরো, এই স্ট্রাকচার নিয়ে আরো বেশি আলোচনা করব, আরো বেশি আমি সেন্টেন্স মেক করে দেখাবো। তার আগে অবশ্যই তোমাদের বাসায় চেষ্টা করতে হবে। আমি একটি উদাহরণ দিয়েছি, তোমরা বাসায় আরো অন্য উদাহরণ দিয়ে প্র্যাকটিস করো। আমার বিশ্বাস তোমরা অবশ্যই পারবে। তো আজকে আমি ক্লাসটি এখানেই শেষ করে দিব। আমি জাস্ট একটা হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি। এই হোমওয়ার্কটা হচ্ছে আজকে আমি ক্লাসে যতটুকু করিয়েছি ঠিক ততটুকু তোমরা খুব সুন্দরভাবে বাসায় পড়াশোনা করবে। এবং অবশ্যই আমি আশাবাদ ব্যক্ত রাখবো আমার প্রত্যেক শিক্ষার্থী আমাকে হোমওয়ার্ক জমা দেবে। তাহলে সিডব্লিউ এইচডব্লিউ, তার মানে কি ক্লাসে আমি যতটুকু করিয়েছি ততটুকুই তোমাদের হোমওয়ার্ক। সিডব্লিউ এর অর্থ কি তোমরা জানো? সিডব্লিউ হচ্ছে ক্লাস ওয়ার্ক, হ্যাঁ। আর এইচডব্লিউটা সবাই জানো, তাই না? এইচডব্লিউটা হচ্ছে হোমওয়ার্ক। তার মানে হচ্ছে যেটা বোঝানো হচ্ছে ক্লাসে যতটুকু করানো হয়েছে ঠিক ততটুকুই তোমাদের বাসার কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। আমি সবসময় তোমাদের পাশে আছি, চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে। তোমরা বাসায় পড়াশোনা করবে এবং চেষ্টা করবে, কারণ ইংরেজি আমাদের মাতৃভাষা না, এটা আয়ত্ত আনতে গেলে প্রচুর চর্চা করতে হবে, ধৈর্য সহকারে পড়াশোনা করে যেতে হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।